আজকের ক্লাসটি আমার এই ক্লাসটিরই সেকেন্ড পার্ট। ওকে, এই ক্লাসটিতে আমি ভূকম্পীয় তরঙ্গের পি তরঙ্গ ও এস তরঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা এল তরঙ্গ এবং ভূমিকম্প ছায়া অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে বুঝতেই পারছো যে এই ক্লাসটি দেখা না থাকলে আজকের ক্লাসটি বুঝতে খুব অসুবিধা হবে। ফলে তুমি যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগে ক্লাসটি দেখে নাও, তারপরে আজকের ক্লাসটি দেখো, তাহলে সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকে দেখে নেই। প্রথমে আমরা দেখে নেই যে এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভটা কি। বোর্ডে লক্ষ্য করো, দেখো, মনে করো এটা কোনো ভূপৃষ্ঠ, এটা ভূমিকম্পের কেন্দ্র, এটা ভূমিকম্পের উপকেন্দ্র। আমি আগের ক্লাসে বলেছিলাম কি যে ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথমে পি তরঙ্গ উৎপত্তি লাভ করে, তাই তো পি তরঙ্গ উৎপত্তি লাভ করে কি হয়, সবার প্রথমে উপকেন্দ্রে গিয়ে পৌঁছায়, তাই তো। এরপরে পি তরঙ্গের পরে পি তরঙ্গের পরে এস তরঙ্গ উৎপত্তি লাভ করে, তাই তো। এস তরঙ্গ উৎপত্তি লাভ করে এস তরঙ্গ গিয়ে কোথায় পৌঁছায়, উপকেন্দ্রে গিয়ে পৌঁছায়, তাই তো। তার মানে ভূমিকম্পের কেন্দ্র থেকে পি আর এস তরঙ্গ তৈরি হয়ে কোথায় পৌঁছাচ্ছে, সবার প্রথমে উপকেন্দ্রে গিয়ে পৌঁছায়। ওকে, এবার উপকেন্দ্রে কি হয় যে এই পি আর এস তরঙ্গ বাহিত মানে তরঙ্গ বাহিত যে শক্তি, মানে এই দুই তরঙ্গ যে শক্তি বহন করছে, ওকে, সেই শক্তি কি করে উপকেন্দ্রে গিয়ে একটা তরঙ্গের সৃষ্টি করে। ওকে, সেই তরঙ্গটা কি হয় এরকম ভূপৃষ্ঠ বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে। মানে মনে করো এই আছে উপকেন্দ্র, এখান থেকে এরকম ভূপৃষ্ঠ বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো ওই উপকেন্দ্র থেকে যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ছে সেই তরঙ্গটাই হচ্ছে এল তরঙ্গ। তাহলে এল তরঙ্গের উৎপত্তি কোথায় হচ্ছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে। ওকে, এবার দেখো এল তরঙ্গ বা লং ওয়েভ কেন বলে। দেখো যে এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কিরকম দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম এটা মনে করো পি তরঙ্গ, তাহলে পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, এইটুকু। এটা এস তরঙ্গ, মনে করো এস তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এইটুকু, তাই তো। এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দেখো সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য ছোট কার, ক্ষুদ্র কার, পি তরঙ্গের, তাই তো। সবচেয়ে বড় মানে এই যে এখান থেকে এই দূরত্বটা, এটাই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় কার, এল তরঙ্গের, তাই তো। আর এস তরঙ্গটা কি মাঝারি, কি তাই কিনা, যে এস তরঙ্গটা কি পি তরঙ্গের চেয়ে বড় কিন্তু এল তরঙ্গের চেয়ে ছোট। ওকে, আর কি বলেছিলাম যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তাই তো, বা যার তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার ফ্রিকুয়েন্সি বেশি হয়, তাই তো। তার মানে কি দেখো পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই তো, তার মানে কি পি তরঙ্গের ফ্রিকুয়েন্সি বেশি। এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাই তো, এর কি ফ্রিকুয়েন্সি সবচেয়ে কম। আর এস তরঙ্গের ফ্রিকুয়েন্সি কি মাঝারি, বোঝা গেল। তাহলে এল তরঙ্গ মানে এই তরঙ্গটা মানে এই যে উপকেন্দ্র থেকে যে তরঙ্গ তৈরি হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কি অনেক বেশি, সবচেয়ে বড়। ওকে, এই জন্য এই তরঙ্গটাকে এল ওয়েভ বা লং ওয়েভ বলা হয়। এই এল তরঙ্গ যেহেতু কি বলছি পি আর এস তরঙ্গের শক্তি দ্বারা তৈরি হচ্ছে, তাই তো। পি আর এস তরঙ্গ যে শক্তি বহন করছে সেই শক্তি দিয়ে এল তরঙ্গ তৈরি হচ্ছে, তাই তো। এই জন্য এল তরঙ্গ এই দুটা তরঙ্গেরই বৈশিষ্ট্য বহন করে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তার মানে কি এল তরঙ্গ কি করে, পি আর এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, আর কি দেখো যে এই যে এল তরঙ্গ আছে, এল তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম। এই যে তিন রকম তরঙ্গ এর মধ্যে সবচেয়ে কম গতিবেগ কার, এই এল তরঙ্গের। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম, তাহলে কি এল তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম। এবং মনে রাখবে এই গতিবেগ অত্যন্ত পরিবর্তনশীল। ঠিক আছে, আরেকটা বিষয় কি দেখো যে এল তরঙ্গ এই ভূত্বক বরাবর প্রবাহিত হয়, তাই তো। এল তরঙ্গ যত গভীরে প্রবেশ করতে থাকে, ভূ অভ্যন্তরে যত গভীরে প্রবেশ করতে থাকে তত এর গতিবেগ কমতে থাকে। ওকে, এবং একসময় গভীরে প্রবেশ করে এল তরঙ্গটা হারিয়ে যায়। এই এল তরঙ্গ শুধুমাত্র কঠিন ভূত্বক মানে শিয়াল ও সীমাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মনে রাখবে এল তরঙ্গ কোনোভাবেই গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে প্রবেশ করে না। ওকে, আবার কিরকম দেখো এই যে এল তরঙ্গের গতিবেগ কি বলছি, এল তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম, কিন্তু মনে রাখবে এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা সবচেয়ে বেশি।
ভূমিকম্প হলে যা ধ্বংস হয় ভূপৃষ্ঠের উপরে, বাড়িঘর ভেঙে পড়লো, রেল লাইন বিচ্ছিন্ন হয়ে গেলো, ব্রিজ ভেঙে গেল, ওকে, যা কিছু হয় সব কিছুই হয় কিন্তু এই এল তরঙ্গের জন্য। ওকে, তার মানে দেখো এল তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম কিন্তু ধ্বংস ক্ষমতা সবচেয়ে বেশি। এটা কিন্তু খুব প্রশ্ন হয়। দেখো 2016 সালে 9-10 লেভেলের 11-12 লেভেলের এসএলএসটিতে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কেমন দেখো, দেখো যে নিচের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে? অপশন এ এস তরঙ্গ, অপশন বি পি তরঙ্গ, অপশন সি আর তরঙ্গ, অপশন ডি এল তরঙ্গ। তাহলে উত্তর কি হবে? এল তরঙ্গ। ওকে, এইবার দেখে নিয়ে চলো যে এল তরঙ্গের দুটা ভাগ আছে। ওকে, এই দুটা ভাগ কি কি আছে দেখি চলো। দেখো যে পৃষ্ঠ তরঙ্গ সারফেস ওয়েভ বা এল ওয়েভ, এর দুটা ভাগ কি কি? রেলে ওয়েভ আর হচ্ছে লাভ ওয়েভ। ওকে, দেখো এর আগে আমি বলেছি যে এল তরঙ্গ কি করে? পি ও এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে, তাই তো? এবার এল তরঙ্গের যতটুকু অংশ বা যে অংশ পি তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে, কি বলছি? এল তরঙ্গের যে অংশ কি করে পি তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে। আমি আগের ক্লাসে পি তরঙ্গের বৈশিষ্ট্য বলেছি, এস তরঙ্গের বৈশিষ্ট্য বলেছি, তাই তো? তো কি বলছি? এল তরঙ্গের যতটুকু অংশ বা যে অংশ পি তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে সেই তরঙ্গটাকেই রেলে ওয়েভ বলে। ওকে, রেলে ওয়েভ কেন বলে? কারণ ব্রিটিশ পদার্থবিদ লর্ড রেলে 1855 সালে এই তরঙ্গ প্রথম পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারেই এই তরঙ্গটাকে রেলে ওয়েভ বলে। ওকে, তার মানে কি? রেলে ওয়েভটা কি? যে ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত এক ধরনের পি তরঙ্গ, ঠিক আছে? আর দেখো লাভ তরঙ্গটা কিরকম? যে ঠিক এরকম যে এল তরঙ্গের যে অংশ বা যতটুকু অংশ এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে, কি বলছি? এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে সেই তরঙ্গটাকে লাভ তরঙ্গ বা লাভ ওয়েভ বলে। ওকে, দেখো এই লাভ ওয়েভ বলে কেন? যে ব্রিটিশ গণিতবিদ AEH লাভ 1911 সালে এই তরঙ্গ প্রথম পর্যবেক্ষণ করেন, এই জন্য তার নাম অনুসারে এই তরঙ্গটাকে বলা হয় এল ওয়েভ, লাভ ওয়েভ। ওকে, তো এই লাভ ওয়েভটা কি? এক ধরনের কি ভূপৃষ্ঠ বরাবর মানে ভূপৃষ্ঠে প্রবাহিত এক ধরনের কি এস তরঙ্গ। ওকে, এবার দেখে নিই চলো যে ভূমিকম্পের ছায়া অঞ্চল বা সিসমিক শ্যাডো জোন কি। ঠিক আছে, খুব সহজ করে বললে পরে কি দাঁড়ায়? দেখো যে ভূমিকম্প হলে পরে ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠের যে অঞ্চলে পৌঁছায় না বা যে অঞ্চলের সিসমোগ্রাফ যন্ত্রে কম্পন তরঙ্গ ধরা পড়ে না সেই অঞ্চলটাকেই বলা হয় ভূমিকম্পের ছায়া অঞ্চল বা সিসমিক শ্যাডো জোন। ঠিক আছে, কিভাবে হয় দেখো কিরকম। এই ছবিতে তোমরা লক্ষ্য করো, দেখো মনে করো এটা পৃথিবী, এটা ভূ অভ্যন্তর, আর এটা এই মাঝখানের এটা মনে করো কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এবার দেখো এটা মনে করো কোনো ভূমিকম্পের কেন্দ্র, এখান থেকে কম্পন তরঙ্গের সৃষ্টি হবে, ভূমিকম্পের সৃষ্টি হবে। তাহলে ভূমিকম্পের সৃষ্টি হওয়া মানে কি? এখান থেকে পি আর এস তরঙ্গ এরকম চারদিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, পি আর এস তরঙ্গ এরকম চারদিকে ছড়িয়ে পড়বে, হলো? তাহলে পি তরঙ্গও ছড়িয়ে পড়বে, এস তরঙ্গও ছড়িয়ে পড়বে। ঠিক আছে, দেখো আমি যদি এই রেখাটাকে ধরি, দেখো এই যে এই রেখাটা দেখো যে গুরুমণ্ডলকে জাস্ট স্পর্শ করে বেরিয়ে আসছে, তার মানে কি এই রেখা বা এই রেখা বরাবর প্রথমে কোন তরঙ্গ পৌঁছাবে? এখানে এসে বা এখানে এসে প্রথমে কি পি তরঙ্গ পৌঁছাবে, এরপরে এস তরঙ্গ পৌঁছাবে, পি এবং এস তরঙ্গ পৌঁছাবে। ক্লিয়ার হলো? এবার দেখো এবার তাহলে এখান থেকে এই যে এই নিচের দিকে যে তরঙ্গগুলো আসছে, দেখো এই নিচের দিকে তরঙ্গগুলো দেখো এখানে কি আছে? গুরুমণ্ডলে প্রবেশ করতে হবে। আর আমরা কি জানি, সরি এটা কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে হবে। আর আমরা কি জানি যে এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হয় না বা কেন্দ্রমণ্ডলকে ভেদ করতে পারে না। তার মানে দেখো এখান থেকে এস তরঙ্গ, যে এস তরঙ্গটা আসলো, এই আসলো মনে করো এস তরঙ্গ কি হবে? এই এখানে এসে এস তরঙ্গ কি হারিয়ে যাবে, তাই তো? তাহলে লাস্ট এস তরঙ্গ কোথায় পৌঁছেছে? এখানে। এদিক থেকে কি এখানে লাস্ট এস তরঙ্গ পৌঁছাবে। তার মানে কি দেখো এই মাঝখানের এইটুকু অংশে কি হচ্ছে না বলতো? এস তরঙ্গ কিন্তু পৌঁছাচ্ছে না। তার মানে পৃথিবীর এইটুকু অংশে এস তরঙ্গ পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না বুঝতেই পারছো? কারণ কি এস তরঙ্গ এইটুকু অংশে পৌঁছাতে গেলে, তাই তো কাকে ভেদ করতে হতো? এখান থেকে কাকে?
এই কেন্দ্রমণ্ডলকে ভেদ করে আসতে পারতো না, আসতে হতো। আর যেহেতু এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলকে ভেদ করতে পারে না, ফলে এখান থেকে এইটুকু অংশে কি এস তরঙ্গ পৌঁছাবে না। ওকে, তো এখান থেকে এইটুকু অংশকে এই জন্য এস তরঙ্গের তরঙ্গচ্ছায় অঞ্চল বলা হয়। ঠিক আছে, এবার দেখো এই তরঙ্গচ্ছায় অঞ্চল কি বলতো কৌণিক মাপ দ্বারা চিহ্নিত করা হয়। কিভাবে দেখো, তাহলে দেখো এটা কি বলছে, এটা ভূমিকম্পের কেন্দ্র, আর এই সোজা মনে করো এটা ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক আছে, এবার দেখো, এবার ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্রকে একটা সরল রেখা দিয়ে যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এই সরল রেখা দিয়ে যুক্ত করলাম কাকে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রকে। ওকে, এবার দেখো তাহলে এই সরল রেখার সাপেক্ষে এই যে এস তরঙ্গ লাস্ট পৌঁছাচ্ছে। ওকে, তাহলে এখানে এই রেখা আর এই রেখা যে কোণ উৎপন্ন করছে, এই যে এই কোণটা, ওকে, এই কোণটার মান 104 ডিগ্রি, কোনো কোনো বইয়ে 103 ডিগ্রিও পাবে। ওকে, এবার দেখো ঠিক একই রকম দেখো যে এই রেখার সাপেক্ষে এই যে কোণটা তৈরি হলো, মানে এই যে এই রেখা আর এই রেখা যে কোণ তৈরি করলো, এর মানও কত, এটাও 104 ডিগ্রি হলো। তার মানে কি দেখো এই 104 ডিগ্রি থেকে এইদিকে 104 ডিগ্রি থেকে এইদিকে 104 ডিগ্রি, এর মধ্যে কি হচ্ছে দেখো, এর মধ্যে এস তরঙ্গ পৌঁছাচ্ছে না। ওকে, তো এই 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি এইটুকু অংশকেই বলা হয় কি এস তরঙ্গের তরঙ্গচ্ছায় অঞ্চল। আবার কি দেখো যে পি তরঙ্গ, আমরা কি জানি পি তরঙ্গ সব মাধ্যমে যেতে পারে, তাই তো পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতর দিয়েও গমন করতে পারে বা কেন্দ্রমণ্ডলকে ভেদ করতে পারে, তাই তো। তার মানে দেখো যে এইখানে ভূমিকম্পের কেন্দ্র থেকে এই যে পি তরঙ্গ, মনে করো এই পি তরঙ্গ এসছে, তাহলে এই পি তরঙ্গ কি এখানে থেমে থাকবে? অবশ্যই থেমে থাকবে না। কি হবে, পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়েও গমন করবে। তার মানে কি দেখো পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে কি এখানে কি এই প্রান্তগুলোতে পৌঁছতে পারবে। তাহলে যেখানে এস তরঙ্গ পৌঁছাতে পারছে না, সেখানে কি পি তরঙ্গ পৌঁছাতে পারবে, তাই তো। কিন্তু কি দেখো যে যেহেতু কেন্দ্রমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেন্দ্রমণ্ডলে কি হয়, পদার্থের ঘনত্বের তারতম্য হয়, তাই তো। এই ঘনত্বের তারতম্যের জন্য কি হয় বলতো, পি তরঙ্গ নিজের জায়গা থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়। মানে কি দেখো ঠিক এরকম মনে করো এই পি তরঙ্গ মনে করো এই লাইন বরাবর প্রবেশ করলে কিছুটা এরকম বিচ্যুত হয়ে যাবে, হয়ে গিয়ে এই প্রবেশ করবে, এই এদিকে গিয়ে পৌঁছাবে। ওকে, তাহলে দেখো লাস্ট দেখো তাহলে এই রেখা বরাবর পি তরঙ্গ এসেছিল, তাই তো। এবার দেখো এই যে এই রেখা বরাবর, তার মানে কি এখান থেকে কি হবে, পি তরঙ্গ কি এরকম বিচ্যুত হয়ে যাবে, হয়ে কি বলতো এই সোজা আসতে না পেরে এই বিচ্যুত এখানে গিয়ে পৌঁছাবে। বুঝা গেল? ঠিক এই ক্ষেত্রেও তাই, মনে করো এই পি তরঙ্গ এই লাইন বরাবর এসেছিল, এবার এখানে এসে কি তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে যাবে, হয়ে গিয়ে এই গিয়ে পৌঁছাবে। ঠিক প্রত্যেকটা পি তরঙ্গ আসবে এরকম গিয়ে এভাবে পৌঁছাবে। ওকে, বুঝা গেল? তার মানে দেখো, তার মানে কি দেখো যে এই জায়গাটা এবং এই যে এই জায়গাটা, এই যে এই অংশটা, যদি এখান থেকে আমরা কৌণিক মাপ নেই, ঠিক এরকম কৌণিক মাপ নেই, এখান থেকে কৌণিক মাপ নেই, তাহলে এই কোণটা মানে এই রেখাটাকে যদি এই কেন্দ্র পর্যন্ত যুক্ত করি, তাহলে কোণটা এই কোণটা হবে 140 ডিগ্রি। এই কোণটা হবে কত, 140 ডিগ্রি। মানে বুঝতে পারছো কোনটা, এই যে এই রেখা এবং এই যে এই রেখাটা যদি একসঙ্গে যুক্ত করি 140 ডিগ্রি। বুঝা গেল? তার মানে কি দেখো যে এই যে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রির মধ্যে এস তরঙ্গ তো আগেই পৌঁছাচ্ছিল না, তাই তো। পি তরঙ্গও কিন্তু এইটুকু অংশে এবং এইটুকু অংশে পি তরঙ্গও পৌঁছাবে না। বোঝা গেল? তাহলে পি তরঙ্গ এইটুকু অংশে পৌঁছাচ্ছে না কেন? কারণ কেন্দ্রমণ্ডলের ঘনত্বের তারতম্যের জন্য পি তরঙ্গ নিজের জায়গা থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়। ওকে, তাহলে দেখো এইটুকু অংশ হচ্ছে প্রকৃত কি বলতো ভূমিকম্পের ছায়া অঞ্চল, তাই তো। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বুঝতেই পারছো, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি, 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি, এইটুকু হচ্ছে কি ভূমিকম্পের প্রকৃত ছায়া অঞ্চল। ওকে, এবার যদি বলি বলতো যে পি তরঙ্গের ছায়া অঞ্চল কতটুকু, তার মানে কি এইটুকু পি তরঙ্গের ছায়া অঞ্চল, তাই তো। পি এবং এস দুটারই পি তরঙ্গের কি 104 থেকে 140, আর যদি বলি যে এস তরঙ্গের ছায়া অঞ্চল কোনটা কতটুকু, তাহলে কি দেখো কত 104 থেকে, আগেই বলেছি 104, এদিকে 104 থেকে এইদিকে 104 ডিগ্রি পর্যন্ত। কি বোঝা গেল এটুকু? তাহলে পি তরঙ্গের ছায়া অঞ্চল, এস তরঙ্গের ছায়া অঞ্চল।
ওকে, তো বুঝতে পারলে এবার তোমরা এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তার উত্তর করতে পারবে। জার্মানির ভূকম্পবিদ দেখো বেনো গুটেনবার্গ সবার প্রথমে 1914 সালে এই ছায়া অঞ্চল গণনা করেন। ঠিক আছে, দেখো এবার ভূমিকম্প সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য কীরকম, এগুলো এক দুই কথা এগুলো মনে রাখতে হবে। যেমন দেখো তোমরা জানো এটা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্প হয় কোন দেশে, মানে সবচেয়ে বেশি সংখ্যক ভূমিকম্প কোন দেশে হয়? জাপানে। জাপানে গড়ে প্রতিদিন প্রায় 20 বার করে ভূমিকম্প হয়, এই জন্য জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে কি বলতো? ইতালি। ঠিক আছে, আর ভূমিকম্প হয় না বা ভূমিকম্পহীন দেশ বলা হয় ব্রাজিলকে, কারণ ব্রাজিলে আজ পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। ওকে, আর বলতো ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ কোনটা অঞ্চল কোনটা? হিমালয় পার্বত্য অঞ্চল হচ্ছে ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যেও উত্তর পূর্ব ভারতের, ওকে, মানে মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই যে রাজ্যগুলো আছে, আসাম, এই রাজ্যগুলোতে আবার ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে বেশি। তার মানে বুঝতেই পারছো যে ভূপৃষ্ঠের সর্বত্র সমান হারে ভূমিকম্প হয় না, কোথাও বেশি হয় কোথাও কম হয়। ওকে, সাধারণত 4টি ভূতাত্ত্বিক গঠনযুক্ত অঞ্চলে ভূমিকম্প সবচেয়ে বেশি হয়। কেমন দেখো যে প্রথমটা হচ্ছে দেখো নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় 50% ভূমিকম্প হয়, মানে যত ভূমিকম্প হয় তার 50% ভূমিকম্পই হয় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। ওকে, দ্বিতীয়টা দেখো যে পাতসীমানা অঞ্চল। এই পাতসীমানা অঞ্চলে 40% ভূমিকম্প হয়, মানে যত ভূমিকম্প হয় তার 40% ভূমিকম্পই হয় পাতসীমানা অঞ্চলে। ওকে, আর এই দুই অঞ্চলে বাকি 10% ভূমিকম্প হয়। কি কি? চ্যুতি ও বিদার অঞ্চল আর সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। ওকে, তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, দেখো যে আন্তর্জাতিক ভূকম্পন সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত বলতো? আমেরিকা যুক্তরাষ্ট্রের বা ইউএস এর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। নামটা ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক ভূকম্পন সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত, তার মানে কি ইউএস এর ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, আবার দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভারতের সবচেয়ে বড় ভূমিকম্প বা তীব্রতম ভূমিকম্প কোথায় হয়? 1950 সালে আসামে হয়। ওকে, আর এই ভূমিকম্পে মনে রাখবে এই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ কিছুটা পরিবর্তিত হয়েছিল। এটাও প্রশ্ন হতে পারে কিন্তু যে ভারতের কোন নদীর গতিপথ ভূমিকম্পের ফলে পরিবর্তিত হয়েছিল, তাহলে উত্তর কি হবে? ব্রহ্মপুত্র নদের গতিপথ। এবার দেখে নিয়ে চলো যে সিসমিক গ্যাপ বা ভূমিকম্প ছেদ মানে কি। ওকে, দেখো যে কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে, মানে ভূমিকম্প প্রবণ অঞ্চলের কোনো স্থানে যদি দীর্ঘকাল ধরে ভূমিকম্প না হয়, ওকে, তাহলে এই দীর্ঘকাল ধরে ভূমিকম্প না হওয়াটাকেই বলা হয় কি বলতো? ভূমিকম্প ছেদ বা সিসমিক গ্যাপ। ওকে, মনে রাখবে যদি কোনো জায়গায় সিসমিক গ্যাপ তৈরি হয়, মানে অনেক দিন ধরে ভূমিকম্প হচ্ছে না, তারপরে হঠাৎ করে ভূমিকম্প হলো, তাহলে সেই ভূমিকম্প কিন্তু বিধ্বংসী হয়। ওকে, তো ভূমিকম্প প্রবণ অঞ্চলে যদি খুব ঘন ঘন ভূমিকম্প হয়ে যায়, ওকে, তাহলে কিন্তু সেই ভূমিকম্পগুলো কি বলতো অত বিধ্বংসী হয় না। ওকে, মৃদু কম্পনযুক্ত হয়। আর যদি দীর্ঘদিন পরে ভূমিকম্প হয় তাহলে সেটা কিন্তু খুব বিধ্বংসী হয়, যেটা হয়েছিল ওই ভারত মহাসাগরে। ওকে, 2001 সালে যে সুনামি হয়েছিল, ভারত মহাসাগরে দীর্ঘদিন থেকে ভূমিকম্প হচ্ছিল না। ওকে, এবার যখন ভূমিকম্প হলো তো প্রবল ভূমিকম্পের তৈরি হয়েছে। ওকে, এবার দেখো তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আর ভূমিকম্পের কারণ ও ফলাফল তোমাদের সিলেবাসে যেটা আছে, কজেস এন্ড ইফেক্ট। ওকে, তো এই যে কারণ ও ফলাফল এইগুলো তোমরা নিজেরা জানো এবং বই থেকে একবার পড়ে নিলেই হবে। ঠিক আছে, ওখান থেকে বড় মানে ছোট প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই বা খুব কম আসতে পারে, এটা রেডি করে নিবে তাহলেই হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।